আচ্ছা, আমাদের নিজেদের ভেতরেই যে একটা মহাজাগতিক শক্তি কাজ করছে সেটা কি আমরা জানি? এই শক্তিকে বুঝতে হলে আমাদের তন্ত্র আর আয়ুর্বেদের জগতে একটু ডুব দিতেই হবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই আধ্যাত্মিক শক্তির গোড়ার কথাটা বোঝার চেষ্টা করব, যা আমাদের শরীর আর মনকে চালায়। চলুন, এর দারুণ ইন্টারেস্টিং সফরে একসাথে গভীরে যাওয়া যাক। আমরা সোম পান করেছি, আমরা অমর হয়েছি। ভাবা যায় হাজার হাজার বছর আগে ঋগ্বেদে লেখা এই কথাটা? শুনলেই তো মনে প্রশ্ন জাগে, এই সোম জিনিসটা আসলে কি? সত্যি কি এমন কোনো অমরত্বের অমৃত ছিল যা প্রাচীন ঋষিরা পান করতেন? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। দেখুন, সমস্ত বৈদিক আর যোগবিজ্ঞানের একদম গোড়ায় গেলে দুটো মূল শক্তি খুঁজে পাওয়া যায়। একটার নাম অগ্নি আর অন্যটার সোম। এদেরকে অনেকটা মহাজাগতিক ইন আর ইয়াং এর মতো ভাবতে পারেন। এই যে আমাদের চারপাশের সবকিছু, এই গোটা মহাবিশ্ব, সবই কিন্তু এই দুটো বিপরীত শক্তির একটা টানা খেলার ফল। তো প্রথমে আসি অগ্নির কথায়। অগ্নি মানে তো আমরা সবাই জানি আগুন, কিন্তু এর আসল মানেটা আরও অনেক গভীর। অগ্নি হলো ধরুন যে কোনো জিনিসের ভেতরে লুকিয়ে থাকা সেই প্রাণ শক্তিটা। এর কাজ হলো তাপ তৈরি করা, সবকিছুকে ছড়িয়ে দেওয়া আর এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে দেওয়া। ঠিক যেমন সূর্য তার শক্তি দিয়ে সবকিছুকে বাঁচিয়ে রাখে, অগ্নিও কিন্তু আমাদের ভেতরে সেই চালিকা শক্তি। আর অগ্নির একদম উল্টো দিকেই আছে সোম। সোম হলো জল, মানে স্নিগ্ধ, ঠান্ডা আর সবকিছুকে ধরে রাখার একটা শক্তি। একে বলা হয় চেতনার উৎস। চাঁদের আলো যেমন আমাদের মনকে শান্ত করে দেয়, সোমও ঠিক সেভাবেই আমাদের ভেতরের সত্তাকে পুষ্টি জুগিয়ে শান্ত আর স্থির রাখে। এই যে স্লাইডটা, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে অগ্নি, মানে স্পিরিট, ভক্ষক, সূর্য আর পুরুষালী শক্তি, আর তার ঠিক বিপরীতেই সোম, অর্থাৎ বস্তু, ভোক্তা, চাঁদ আর নারী শক্তি। একটা ছাড়া কিন্তু অন্যটা অসম্পূর্ণ। এই দুটো বিপরীত শক্তির নিখুঁত ব্যালেন্সের ওপরেই কিন্তু পুরো মহাবিশ্বটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে এত বড় বড় মহাজাগতিক শক্তির কথা আমরা বললাম, এইগুলো আমাদের নিজেদের শরীরের ভেতরে কিভাবে কাজ করে? তন্ত্রশাস্ত্র কিন্তু আমাদের এটাই দেখায় যে এই অগ্নি আর সোম শুধু বাইরে নয়, আমাদের প্রত্যেকের ভেতরেও সবসময় কাজ করে চলেছে। বিশেষ করে নারী আর পুরুষের যৌন শক্তির ক্ষেত্রে এই শক্তিগুলো কিভাবে নাথা পড়ে সেটা জানাটা খুব জরুরি। আর উত্তরটা শুনলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন, কারণ আমাদের সাধারণ ধারণার থেকে এটা বেশ আলাদা, কিছুটা উল্টোও বটে। আর এখানেই আসছে সবচেয়ে মজার ব্যাপারটা, একটা সারপ্রাইজিং টুইস্ট। আমাদের শরীরের ভেতরে এই শক্তির মেরুকরণ বা পোলারিটি কিন্তু বাইরের জগতের নিয়মে ঠিক উল্টো। মানে আমরা বাইরে যা দেখি, শরীরের ভেতরে তার প্রতিফলনটা একদম অন্যরকম। ব্যাপারটা বুঝিয়ে বলি। পুরুষের যে যৌন শক্তি, অর্থাৎ বীর্য, সেটা কিন্তু প্রকৃতিতে শীতল, মানে চাঁদের মতো, তাই এটা হলো সোমের প্রতীক। আর অন্যদিকে নারীর যৌন শক্তি, মানে ডিম্বাণু বা রজ, সেটা হলো উষ্ণ, মানে সূর্যের মতো, অগ্নির প্রতীক। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকেই নিজের ভেতরে তার বিপরীত শক্তির বীজটা বয়ে নিয়ে বেড়াচ্ছে। আর এই যে যৌন আকর্ষণ, এটা আসলে এই দুটো বিপরীত মেরুর আবার এক হয়ে যাওয়ার একটা তীব্র তাগিদ, সেই অখণ্ড একতায় ফিরে যাওয়ার চেষ্টা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, শরীর এত শক্তিশালী জিনিস তৈরি করে কিভাবে? আয়ুর্বেদ বলছে আমরা যে খাবার খাই সেটাই কিন্তু 7টা পবিত্র টিস্যু বা ধাতুর মধ্যে দিয়ে একটা আশ্চর্য প্রক্রিয়ায় রূপান্তরিত হয়। একবার ভাবুন তো, আমাদের শরীরটা আসলে একটা দারুণ কেমিক্যাল ফ্যাক্টরি। আমরা যা খাই সেটা 7টা ধাপে ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। প্রথমে তৈরি হয় রস বা প্লাজমা, সেখান থেকে রক্ত, তারপর মাংস, মেদ বা চর্বি, হাড় এবং তারপর মজ্জা আর নার্ভ টিস্যু। আর এই লম্বা পথটা পেরিয়ে একদম শেষে গিয়ে তৈরি হয় সবথেকে শক্তিশালী জিনিসটা, আমাদের প্রজনন কলা। আর মনে রাখবেন, প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের থেকে অনেক বেশি সূক্ষ্ম আর শক্তিশালী। আর এই যে একদম শেষের জিনিসটা, মানে আমাদের রিপ্রোডাক্টিভ ফ্লুইড, এটাই হলো শরীরের সবথেকে পাওয়ারফুল উপাদান। এর মধ্যে জমা থাকে আমাদের জীবনী শক্তির সবথেকে ঘনীভূত রূপটা। এজন্যই তন্ত্র আর আয়ুর্বেদ একে শুধু একটা বায়োলজিক্যাল জিনিস হিসেবে দেখে না, বরং এটাকে একটা বিশাল অভ্যন্তরীণ শক্তির উৎস বলে মনে করে।
তান্ত্রিক যোগের মূল লক্ষ্যটাই হল এই প্রচণ্ড শক্তিশালী এনার্জিকে বাইরের দিকে বের করে না দিয়ে এটাকে ভেতরের দিকে ঘুরিয়ে আধ্যাত্মিক কাজে লাগানো। আর এই পথটাকেই বলা হয় ভেতরের অমৃতের পথ। অর্থাৎ যোগের লক্ষ্য কিন্তু এই শক্তিকে শুধু বাইরের আনন্দ বা সন্তান উৎপাদনের জন্য খরচ করা নয়, বরং লক্ষ্য হল এই শক্তিকে ভেতরের দিকে এবং উপরের দিকে নিয়ে যাওয়া, যাতে শরীর নতুন করে প্রাণশক্তি পায় আর আমাদের চেতনা আরও উন্নত স্তরে পৌঁছতে পারে। আর যখন এই বিশুদ্ধ শক্তিকে ওপরের দিকে তুলে মস্তিষ্কে নিয়ে যাওয়া হয়, তখনই এটা আরও পরিশুদ্ধ হয়ে সেই রহস্যময় সোমে পরিণত হয়। হ্যাঁ, সেই অমরত্বের অমৃত, যার কথা আমরা একেবারে শুরুতে শুনেছিলাম। এভাবেই কিন্তু শারীরিক শক্তি আধ্যাত্মিক অমৃতে বদলে যায়। এখন এই পুরো সিস্টেমটা আরও ৩টে সূক্ষ্ম শক্তির সাথে জড়িত। এই শক্তিগুলো আমাদের মন আর শরীরের সমস্ত কাজকে কন্ট্রোল করে। এদের নাম হল প্রাণ, তেজস এবং ওজস। এই সূক্ষ্ম শক্তিগুলোকে বুঝতে হলে আগে আমাদের আয়ুর্বেদের ৩টে মূল দোষ বা বায়োলজিক্যাল হিউমারের কথা জানতে হবে। এগুলো হলো বাত মানে বায়ু, যা আমাদের শরীরের সব চলাচল নিয়ন্ত্রণ করে; পিত্ত মানে আগুন, যা আমাদের হজম আর মেটাবলিজম দেখে; আর কফ মানে জল, যা শরীরের গঠন আর ভেতরের মসৃণতা বজায় রাখে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের শরীরে যেটা বাত বা বায়ু, তারই সূক্ষ্ম রূপ হল প্রাণ, মানে আমাদের জীবন শক্তি। যেটা পিত্ত বা আগুন, তার সূক্ষ্ম রূপ হল তেজস, মানে আমাদের ভেতরের তেজ বা দীপ্তি। আর যেটা কফ বা জল, তারই সবচেয়ে বিশুদ্ধ সার হল ওজস বা ভাইটালিটি। আর এই প্রাণ, তেজস আর ওজস, এই তিনটেই কিন্তু তৈরি হয় সেই অগ্নি আর সোমের পারফেক্ট ব্যালেন্স থেকে। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি আমরা আমাদের শরীরকে শুধু হাড় মাংসের একটা খাঁচা হিসেবে না দেখে বরং মহাজাগতিক শক্তির একটা জীবন্ত পাত্র হিসেবে দেখতে শুরু করি, তাহলে আমাদের সামনে ঠিক কোন নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে একবার ভেবে দেখুন তো।